Hello guys, this is Sushantagiri. Welcome to my channel. Today I am going to discuss about a romantic poem composed upon Westminster Bridge, which is written by William Wordsworth. আমরা এই কবিতাটা পড়ব, কিন্তু কবিতাটা পড়ার আগে I want to do the recitation whole poem at first. বলছে, Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by. A sight so touching in its majesty, the city now doth like a garment wear. The beauty of the morning, silent, bare, ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully steep in its first splendor, valley, rock, or hill. But never saw I, never felt a calm so deep. The river glideth at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty herd is lying still. Guys, আমরা কবিতাটা রেসাইটেশন করলাম। এবারে আমরা একটু কবির সম্বন্ধে অল্প করে হলেও আমাদেরকে জানতে হবে যে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিভাবে এই কবিতাটা লিখেছেন। যেহেতু একটি রোমান্টিক কবিতা, সেটার সম্বন্ধে আমরা একটু জেনে নেব, কবিতার সম্বন্ধে এবং কবির সম্বন্ধে জেনে নেব। আমরা জানি রোমান্টিক কবি বলে জানা যায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। অপর এক রোমান্টিক কবি, মানে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে আরেকজন অপর এক রোমান্টিক কবি ছিলেন, যিনি স্যামুয়েল টেলর কলরিচ বলে একজন নাম ছিল, যিনি কি করেছেন, যৌথভাবে এই রকম একটা লিরিক্যাল ব্যালাডস রচনা করেন। এইটা ছাপা হয় 1798 খ্রিস্টাব্দে। 1798 খ্রিস্টাব্দে। যাই হোক, এখানে কবিতার যে ভাষা বা মানুষের যে প্রকৃত ভাষা সম্বন্ধে আগ্রহী ওয়ার্ডসওয়ার্থ তার কবিতার অধিকাংশই রচনা করেন কি নিয়ে, মানে কবিতা যে ওয়ার্ডসওয়ার্থ তার রচনা করছেন, তিনি বেসিক্যালি তিনি যে জায়গায় মানে বসতি স্থাপন করেন বা মানে তিনি যেখানে বাস করেন সেই জায়গার লেক ডিস্ট্রিক্ট, ক্যামব্রিয়ার এবং তার যে জন্মস্থান, এইগুলো নিয়ে কিন্তু বেশি রচনা করেন। যাই হোক, আমরা জানি তার কয়েকটা বিখ্যাত রচনা যদি আমরা বলি, লিটল লুসি, দ্য ভিলেজ ইডিয়ট, ড্যাফোডিলস, দ্য রিভার্স, দ্য মাউন্টেন্স, এই সমস্ত রচনাগুলি খুবই ওনার জনবহুল বা বিখ্যাত। যাই হোক, আমরা এবং এরপরে আমরা যদি বলি 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব তাকে স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ এই ধারণার দ্বারা প্রভাবিত করে। 1843 খ্রিস্টাব্দে তিনি পোয়েট লরেট বলে আখ্যা হন। পোয়েট লরেট বলে তাকে আখ্যা দেওয়া হয় 1843 খ্রিস্টাব্দে। তিনি যেই কবিতাটা লেখেন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটি একটি 14 পদী লাইনের একটি কবিতা। এই কবিতার প্রথম 8 লাইনের কবিতাকে বলা হয় অক্টেট এবং শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেট। ফার্স্ট 8 লাইনকে অক্টেভ আর শেষ 6 লাইনকে সেস্টেট, এইভাবে ভাগ করা হয়েছে। প্রথম যে আমরা জানি যে কবি যখন তার বোন ডরোথিকে সাথে নিয়ে ওই ওয়েস্টমিনস্টার ব্রিজ পেরোচ্ছিলেন, ওই পেরানোর সময় আর্লি মর্নিং
এই এই কবিতাটিকে মানে কম্পোজ করেন। এখানে বলা হয়েছে প্রথম 8 লাইনে তিনি এই লন্ডন শহরকে তিনি বিশ্বের মধ্যে সেরা বা তার খুবই মানে বড় মাপের যে একটি শহর বা এর থেকে সৌন্দর্য আর কোথাও হতে পারে না, এটা তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। এবং শেষ 6 লাইনে তিনি লন্ডনের জীবন্ত সত্তার কি করেছেন, গুণগান করেছেন এবং দেশপ্রেমের যে অনুভূতি তা বর্ণনা করেছেন এবং আরও এটাও করেছেন যে তিনি ঈশ্বরের প্রতি তার ধন্যবাদ ও কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। এই কবিতাটি প্রকাশ হয় 1807 সালে। 1807 সালে এটাকে প্রকাশ করা হয়। এই কবিতাটি ছন্দ, তার যে রাইমিং স্কিম সেটা হলো কি, রাইমিং স্কিম হলো প্রথম 8 লাইনের এ বি বি এ এবং শেষ 6 লাইনের হচ্ছে কি সি ডি সি ডি সি ডি। এইভাবে কিন্তু ছন্দের মাধ্যমে কবিতাটা লেখা হয়েছে। যদি জিজ্ঞাসা করা হয় এই ছন্দগুলো কবি কেন ইউজ করেন, কারণ আমরা যেরকম ছোটবেলায় কবিতা পড়েছি, বিভিন্ন রকমের ছোটবেলায় আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এইরকমই কবিতা আমরা পড়ে থাকি। বেসিক্যালি কবিরা এই ছন্দগুলো ইউজ করেন সেই জন্যই যাতে রিডাররা এই কবিতাকে সুন্দরভাবে মেমোরাইজ করতে পারে। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে তিনি তার যে কবিতাকে লেখার মানে তিনি যে কবিতা যে লিখছেন, যেটা মেন বিষয়কে কেন্দ্র করে সেটা তিনি এই ছন্দের মাধ্যমে প্রকাশ করেন। এটা একটা কারণ। আচ্ছা, ছন্দের এটা ছিল কাঠামো। এবার যদি ছন্দের নাম বলি আমি, এটা কি, এই ছন্দের নাম হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটার বলতে কি, এটা একটা ছন্দের নাম। এটাকে যেরকম ধরো আমি এটা কি আয়াম্বিক পেন্টামিটার আমি কবিতায় যখন আসব তখন আরো ভালো করে বোঝাচ্ছি। চলো তাহলে আমরা এই কবিতাটা ডিসকাস করি। কবিতাটার লাইন বাই লাইন মিনিং উইথ ইনার মিনিং আমরা দেখে নেব। প্রথম কথা হচ্ছে এই কবিতাটার নাম দ্য ওয়েস্টমিনস্টার। কেন? কারণ আমরা জানি যে ইংল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে লন্ডন এবং এই লন্ডনে অবস্থিত এই একটি ব্রিজ যার নাম হচ্ছে কি ওয়েস্টমিনস্টার ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে গেছে একটি নদী। সেই নদীটির নাম হলো কি টেমস রিভার। যেরকম ঠিক আমাদের কলকাতাতে রবীন্দ্র সেতু রয়েছে এবং সেই রবীন্দ্র সেতুর নিচে দিয়ে বয়ে গেছে হুগলি নদী বা গঙ্গা নদী। সেই জন্য সেইখানে একটা বিশাল মানে অনেক ফরেনাররা, বিদেশিরাও সেই সেতু দেখতে আসেন এবং সেখানকার একটা মনোরম পরিবেশ প্রত্যেক দিন ক্রিয়েট হয়, যেহেতু লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন ওই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। ঠিক তেমনি এই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে হাজার হাজার মানুষ বা লক্ষ লক্ষ মানুষ সেইটার উপর দিয়ে যাতায়াত করে, যেটা তিনি বলতে চেয়েছেন। এই জন্য সেই কবিতাটার নামটা ওয়েস্টমিনস্টার ব্রিজই রেখেছেন। যাই হোক, আমরা একদম প্রথম লাইনে আসব, যেখানে বলছেন কবি কি যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। অ্যাকচুয়ালি এর মিনিং হচ্ছে যে পৃথিবীর আর কিছুই নেই যাকে আরো সুন্দর দেখায়। এখানে বলতে চেয়েছেন কি কবি, যে পৃথিবীর কাছে আর কোনো কিছুই নেই যাকে আরো এর বেশি সুন্দর দেখানো যায়। কবি বলতে চাইছেন ওয়ার্ডসওয়ার্থ যে তিনি যে পৃথিবীর মানে তার মানে আমরা যখন বাড়িতে কোনো কিছু জিনিস আমরা যখন কোনো আমাদের পাওনা হয় বা আমাদের ইচ্ছে হয় যে আমরা এটা যদি পেতাম এবং সেই জিনিসটা যদি আমাদের সময় মতন আমি পেয়ে যাই, তখনই আমাকে কি মনে হয় যে এর থেকে সৌন্দর্য মনে হয় আর বিশ্বে কোথাও কোনো কিছু নেই। যার জন্য এখানে একটা বাক্যালঙ্কার কবি ইউজ করেছেন, দ্যাট ইজ হোয়াট হাইপারবোল। এটাকে কি বলা হচ্ছে? হাইপারবোল। একটা বাক্যালঙ্কার ব্যবহার করা হয়েছে। কিরকম? এইখানে বলতে চাইছেন কবি এই লাইনটার উপরে একটা দৃশ্যের যে সৌন্দর্য তার উপরে যেহেতু তিনি জোর দেওয়ার জন্য যে অতিরঞ্জিত একটা ভাব সেটা তিনি কিন্তু এখানে প্রকাশ করেছেন, দ্যাট ইজ ওয়াই এই বাক্যালঙ্কার। এখন প্রশ্ন আসছে এই ফিগার অফ স্পিচগুলো কেন ব্যবহার করেন কবিরা? বিকজ এটা রিডারদেরকে
আরো সৌন্দর্য বা আরো একটা সৌন্দর্য মানে সৌন্দর্য ভাব প্রকাশ করার জন্য কবিরা কিন্তু এইরকমই ফিগার অফ স্পিচ বা বাক্যে যাকে বাংলায় বলে যে বাক্যালঙ্কার সেই রকম কিন্তু ইউজ করেন। তাহলে আমরা প্রথম লাইনটা কি বুঝলাম, যে পৃথিবীর কাছে তাহলে কি আর সৌন্দর্য আর 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 কোনো কিছু সৌন্দর্য দেখানোর মতো নেই, বিকজ দ্য পোয়েট ইজ স্যাটিসফাইড টু সি দ্য illustration or the atmosphere। কবি বলছেন যে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, অর্থাৎ এর বাংলা অর্থ হলো নির্বোধ আত্মার অধিকারী যে অনায়াসে সে চলে যেতে পারে। মানে কি, এই লাইনটা কি বলতে চাইছে, যে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, বলছে সেই ব্যক্তি যিনি এই যে ভোরের গৌরব, বিকজ আর্লি মর্নিং, দ্য টাইম ওয়াজ দ্য হোয়াট, আর্লি মর্নিং। তাহলে কি বলছেন, যে সেই ব্যক্তি যিনি ভোরের গৌরব বা এর যে মহিমা বা এর যে সৌন্দর্য বা এই যে অপূর্ব একটা দৃশ্য দেখে মুগ্ধ যদি না হয়ে তারা কি মানে মুগ্ধ না হয়ে তাকে গণ্য না করে যদি চলে যায়, এটা কিন্তু কবি এখানে বলছেন তাকে কি করা হবে, তাকে নির্বোধ বলে, মানে তাকে বোকা বলে বা তাকে মানে তার কোনো সেন্স নেই বলে গণ্য করা হবে। এই লাইনটাতেও একটা ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, সেটা কি অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কথার অর্থ হলো মানে কোনো অনুপস্থিত ব্যক্তিকে যখন আমরা সম্বোধন করি তখন সেটাকে লিটারেচারের ভাষায় অ্যাপোস্ট্রফি বলা হয়। মানে এখানেও একটা ফিগার অফ স্পিচ বা বাক্যালঙ্কার কবি ব্যবহার করেছেন। কিরকম, এই যে বললাম ডাল হুড ই বি অফ সোল হু কুড পাস বাই, মানে যারা এইরকম সৌন্দর্য বা এরকম অপূর্ব একটা দৃশ্য অনুভব না করে চলে যায় তাদেরকে নির্বোধ হিসেবেই গণ্য করা হবে। এখানে তাহলে কাকে, কোনো নির্দিষ্ট ভাবে নয়, মানে অনুপস্থিত ব্যক্তিকে কোনো যে ব্যক্তি, মানে যে ব্যক্তি ইরেসপেক্ট যে কোনো ব্যক্তি তাকেই তিনি কিন্তু বলছেন যে যারা এর সৌন্দর্য বা অপূর্ব দৃশ্য অনুভব না করে অতিক্রম করে যাবে তাকে কিন্তু নির্বোধ বলে গণ্য করা হবে। দ্যাট ইজ ওয়াই এখানে কিন্তু এই যে কাউকে কোনো নির্দিষ্ট করে না বলা বা অনুপস্থিত ব্যক্তিকে কাউকে সম্বোধন করে বলা, সেইটা ফিগার অফ স্পিচ কি না অ্যাপোস্ট্রফি এখানে কবি কিন্তু ব্যবহার করেছেন। এটা কি করে, এই অ্যাপোস্ট্রফির মাধ্যমে মানে যে কোনো মানে কি বলবো ব্যক্তিকে সম্বন্ধে পাঠক যারা রিডার রয়েছে তাদেরকে আকৃষ্ট করে। এই অ্যাপোস্ট্রফি ইউজ করা মানে কবিতার মাধ্যমে যেখানে রিডারদেরকে কি করবে, আকৃষ্ট করবে। পরের লাইনটা কি বলছে, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এইরকমই একটা দৃশ্য যেটা কি করে স্পর্শ করে ইন ইটস ম্যাজেস্টি, এর নিজের মর্মস্পর্শী মহিমায় যেন কি করে স্পর্শ করে। এখানে কবি কি বলছেন আমরা একটু আরো ডিটেলসে পড়বো এই লাইনটা। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি বলতে কবি বলতে চাইছেন যে এরকমই একটা আকর্ষণীয় বাক্যাংশ যা অন্তরঙ্গতা বা ঘনিষ্ঠতা কে কি করে উভয়ের বা মহিমা, মানে কি বলতো অন্তরঙ্গতা বা ঘনিষ্ঠতা এবং মহিমা উভয়েরই কি দেয়, একটা ইঙ্গিত দেয়। এবং আমরা এটা বলতে পারি যে এই যে টাচিং দৃশ্যগুলি প্রায় কি হয় ছোট এবং কি হয় ঘনিষ্ঠতা হয়। যেমন একটা শিশু কি করে তার অসুস্থ ঠাকুমাকেও ফুল দেয়। ম্যাজেস্টিক এই যে দৃশ্যগুলি প্রায় কি হয় বড় এবং কি হয় মানে আমরা বলতে পারি সর্বজনীন হয়। যেমন একটা তুষার আচ্ছাদিত পর্বত, ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই উভয় উপাদানকে কি করে একত্রিত করে। সবকিছু এই যে যত আমরা দেখতে পাচ্ছি আমার পার্শ্ববর্তী এলাকায় সেগুলো সমস্ত জিনিসগুলোকে কি করে একত্রিত করে। আচ্ছা, এই লাইনটা এই যে আমরা বললাম এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, মানে সে তার যে একটা দৃষ্টি বা তার যে একটা সুন্দর দৃশ্য যেটা সে তার নিজের মর্মস্পর্শী মানে নিজের
সৌন্দর্যের মধ্যে যেন সকলের মনকে কি করে ছুঁয়ে যায়, যেটা এখানেও একটা ফিগার অফ স্পিচ কবি ইউজ করেছেন, দ্যাট ইজ হোয়াট অক্সিমরন। যেটাকে কি বলে বিপরীত অলঙ্কার বলে বলা যায়, মানে যেখানে একটা বিপরীত মতভেদ তৈরি হবে, দ্যাট ইজ হোয়াট অক্সিমরন। প্রত্যেকটা লাইনে তিনি কিন্তু ফিগার অফ স্পিচগুলো ইউজ করেছেন, কেন? যাতে রিডারদের বোঝাতে বা জিনিসগুলো সুবিধা হয়, দ্যাট ইজ ওয়াই দ্য পোয়েট ইউজড দিস টাইপ অফ দি ফিগার অফ স্পিচ। ওকে, আমরা এর পরের লাইনে কি আছে দেখে নিই। This city now doth like a garment wear. বলছে এই শহর এখন পোশাকের মতো পরিধান করে আছে। কি বলছেন? দিস সিটি বলতে আমরা কাকে বলছি? দ্য সিটি অফ লন্ডন। এই লন্ডন শহরের কথা বলা আছে। দ্য সিটি মানে দিস সিটি মানে এই যে দ্য সিটি অফ লন্ডন। নাও, এই যে নাও কথাটা, হোয়াট নাও শব্দটি এখানে কি বলতে বোঝাতে চাইছে? নাও শব্দটি দেখাচ্ছে যে এই যে সৌন্দর্য, যেটা দিনের সময়ের উপর নির্ভর করে, বিকজ আমরা জানি যে ফরেন কান্ট্রিতে প্রায় দিনই কি থাকে, ঠান্ডার সময়, এবং কি থাকে একটা আর্লি মর্নিং যখন হয় একটা কুয়াশা বা ধোঁয়াশা ভাব থাকে, যেখানে সূর্যালোকের আলো ঠিক করে পড়ে না, এবং ওই দিনটা যে দিনটা কবিতাটা লিখছেন, বা ওই দিনটা যে দিনের কবিতা মানে কবি কথাটা বলছেন যে দিনের, সেই দিনের যে পরিবেশ সেদিন ছিল কি, দ্য ওয়েদার ওয়াজ ফুলফিলমেন্টলি প্লিজেন্ট। তাহলে এই নাও শব্দটি দেখায় যে একটা সৌন্দর্য দিনের সময়ের উপর নির্ভর করে। এই যে এই সময়টা আবার কি ক্ষণস্থায়ী এবং অস্থায়ী। ক্ষণস্থায়ী এবং কি অস্থায়ী, যেটা স্থায়ী নয়। এই সময়টা হয়তো আবার কিছু সময়ের পরে চেঞ্জ হবে। ক্ষণস্থায়ী মানে এটা কিন্তু সব দিনও হবে না, এরকমই একটা নাও। তাহলে দিস সিটি বলতে এই লন্ডন শহর, আর নাও বলতে বর্তমান যে সময়টা কবি দেখছেন সেই সময়ের কথা বলছেন, বিকজ এখানকার যে পরিবেশ যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, দ্যাট ইজ ওয়াই দ্য পোয়েট ইউজ দিস ওয়ার্ড অফ নাও। তাহলে দিস সিটি মানে আমরা বুঝলাম কি, দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। দিস সিটি বলতে লন্ডন শহর, নাও বলতে আমরা বললাম যে বর্তমান সময়, যখন কবি সেই মুহূর্তে উপস্থিত ছিলেন যে সময়টা, সেই সময়ের কথা। দিস সিটি নাও ডোথ কথার অর্থ হলো ডাজ। ইট ইজ আ এনসিয়েন্ট ওয়ার্ড। এই শব্দটার একটা প্রাচীন রূপ আছে, বোঝা গেছে? ডোথ বলতে এটা একটা প্রাচীন রূপ, যেটার কথার অর্থ হলো ডাজ। এটা কি? লাইক এ গার্মেন্ট ওয়্যার বলতে এখানে কবি বলছেন যে এই শহরটা যেন কি সৌন্দর্য ভাবে, মানে সৌন্দর্য পোশাক এবং মানে অর্নামেন্ট বা গয়নাগাটি পরে সজ্জিত অবস্থায় রয়েছে। তাহলে কি বোঝা গেল? দিস সিটি, এই যে শহরটা, নাও মানে এখন, আর এখন মানে কবি যখন সেই মুহূর্তে এই দৃশ্যটা দেখছেন সেই মুহূর্তের কথা বলছেন। হ্যাঁ, আর ডোথ বলতে আমি বললাম ডাজ, এটা একটা প্রাচীন ওয়ার্ড। আর যেহেতু এখানে বলছে লাইক এ গার্মেন্ট ওয়্যার, ঠিক কার মতন? এই যে যেমন একটা সোনা গয়না এবং একটা সুন্দর পোশাকে সজ্জিত অবস্থায় রয়েছে কবি, তাহলে এখানে এটা বর্ণনা করেছেন। এখানে গাইস এই যে লাইনটার মধ্যে কবি কি করেছেন, একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, দ্যাট ইজ হোয়াট দিস ইজ কল্ড দি সিমিলি মিনস সিমিলারিটি, মানে উপমা। একটা উপমা ব্যবহার করেছেন কবি। কারোর সঙ্গে কোনো কিছু তুলনা করা হলে সেখানে কি করা হয়, সিমিলি, এইরকমই একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছেন। আরো একটা ফিগার অফ স্পিচ এই লাইন থেকে হয়, যেটা পার্সনিফিকেশন, বিকজ শহর কোনোদিন কোনোভাবে সজ্জিত হতে পারে না, বাট কবি এখানে এই শহর, আমরা পার্সনিফিকেশন কখন ইউজ করি? কোনো নন লিভিং থিংসকে যদি আমরা লিভিং কিছু রূপ দিই, তাহলে আমরা সেখানে, মানে তার মানে বলতে চাইছি, মানে কোনো নন লিভিং জিনিসকে যদি আমরা হিউম্যান লাইফ দিয়ে বোঝাই, তাহলে সেটাকে বলা হয় পার্সনিফাইড করা। তাহলে এখানে দুটো ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে এই লাইনে, একটা হচ্ছে কি সিমিলি, আর একটা হচ্ছে পার্সনিফিকেশন, যেটা কবি ইউজ করেছেন ইন দিস লাইন।
পরের লাইনটা কি বলছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার, এই ভোরের যে সৌন্দর্য নীরব এবং উন্মুক্ত। তাহলে এখানে কি বলা হয়েছে, আমরা পড়লাম কি, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার, এই ভোরের সৌন্দর্য নীরব এবং কি উন্মুক্ত। এখানে যে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, যে সাইলেন্ট অ্যান্ড বেয়ার, এই ওয়ার্ডগুলোকে এমনভাবে মানে ব্যবহার করা হয়েছে যাতে মনে হয় যে এই সকালের সৌন্দর্যকে বা তার যে সকালের যে সুন্দর দৃশ্যাবলীকে একমাত্র এই সমস্ত ওয়ার্ডগুলোই কি করতে পারে, বর্ণনা করতে পারে। এখানেও গাইজ একটা ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, দ্যাট ইজ হোয়াট, দিস ইজ কল্ড দি এনজামমেন্ট। এনজামমেন্ট মানে, এনজামমেন্ট কথার অর্থ হলো যখন কোনো ওয়ার্ড মানে কোনো লাইন সে সম্পূর্ণভাবে অর্থের মানে সম্পূর্ণ যে অর্থ সেটা কিন্তু এই লাইনে প্রকাশ না করে অন্য লাইনে প্রকাশ করে এবং তার যে সৌন্দর্য সেটাকে কি করে, প্রতিফলিত করে। এখানেও এই রকমই একটা ফিগার স্পিচ ইউজ করার কারণ যাতে রিডাররা পড়ে একটা তার সৌন্দর্যকে বুঝতে পারে। পরের লাইনে কি বলছে, কি বলছে, সিভস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। তাহলে কি বলছে, শিপস জাহাজ, মিনার গম্বুজ, প্রেক্ষাগৃহ এবং মন্দিরগুলো শুয়ে আছে। তার মানে আমি একটু আগেই যেটা পড়িয়েছিলাম, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সিলস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। আমি একটু আগেই বলেছিলাম যে সেই লাইনটা, সেখানে আমরা একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছিলাম, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ হচ্ছে এনজাম্পমেন্ট, যেটা কি করছে না সেই লাইনের অর্থ তার দ্বিতীয় লাইনে অর্থে প্রকাশ করে। যেগুলো আমরা বলতে পারছি কি যে এই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আমরা ব্যবহার করলাম, এই সমস্ত ওয়ার্ড হয়তো এই যে মানে কবিতার মধ্যে তার যে একটা সুন্দর সকাল তার কথাকে আরো সুন্দরভাবে বর্ণনা করতে পারবে এবং বোঝাতে পারবে। গাইজ এখানেও একটা ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, দ্যাট ইজ হোয়াট, কনসোনেন্স। দিস ইজ কল্ড দি ব্যঞ্জনা, ব্যঞ্জন বর্ণের পুনরাবৃত্তি। যেরকম ধরো এই দেখো, সিভস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, এই যে ব্যঞ্জন বর্ণের ইউজ, তখনই কিন্তু আমরা বলতে পারি কনসোনেন্স। এখানে একটা কি ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, দ্যাট ইজ হোয়াট, কনসোনেন্স। এরকমই একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছেন এই লাইনের মধ্যে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, খোলা মাঠের উপর আকাশের নিচে, খোলা মাঠের উপর আকাশের নিচে। এখানে এই লাইনটার মাধ্যমে কি বলতে চেয়েছেন, এখানেও একটা ইমেজারি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, দিস ইজ কল্ড দি ভিজুয়ালি ইমেজারি, ভিজুয়াল ইমেজারি একটা সৃষ্টি করেছেন। এই যে বলছেন লাইনটা, ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, খোলা মাঠের উপর এবং আকাশের নিচে। এখানে কবি তার যে চিত্রকল্প পাঠককে তার কি করছেন, যে তার যাতে তারা এই জিনিসটাকে এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা তারা নিজেকে এই জিনিসটাকে অনুধাবন করতে পারে, বিকজ দ্য পোয়েট ওয়াজ ইমপ্রেসড বাই দ্য অ্যাটমসফিয়ার অফ মর্নিং। পরের লাইন কি বলছে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সব উজ্জ্বল আর ঝলমল করছে ধোঁয়াহীন বাতাসে। কি বলছে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। কবি এই লাইনটা কেন বলেছেন, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত কিছু উজ্জ্বল আর ঝলমল করছে এই ধোঁয়াহীন বাতাসে। বিকজ ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, কবিতার প্রারম্ভিক মানে শুরুর সময় কবি গ্রীষ্মের যে সূর্যালোক তার উপরে আলোকপাত করেন, যা বস্তু মানে যে সমস্ত বস্তুগুলো উজ্জ্বল এবং কি করে চকচক করে তোলে, কি করে চকচক, মানে ওয়েদার একটা প্লিজেন্ট ওয়েদার থাকবে। বিশেষ করে কি হবে, বিশেষ করে আমরা যদি গ্লিটারিং এর কথাটা বলি, যেটা কি নির্দেশ করে, যে আপাতত গ্লিটারিং কথার অর্থ হলো এইটুকু বোঝা যাচ্ছে যে ওয়েদারটা কিন্তু স্থির নয়, সে কিন্তু পরিবর্তন হতে চলেছে, ধীরে 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 পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল, ক্রমাগত পরিবর্তনশীল। আর আমরা স্মোকলেস কথাটার অর্থ বুঝতে পারি যে যেখানে ধোঁয়াশাহীন, বা যেখানে লন্ডনের বুকে, লন্ডন একটা বিশাল শহর, যেখানে চিমনি রয়েছে, সেই চিমনি থেকে নির্গত ধোঁয়া কি করছে,
আলোকে ধোঁয়া উজ্জ্বল আলোকে যেন কি করে না, অস্পষ্ট করে না। এই যে ধোঁয়া বা কুয়াশা যেগুলো শীতপ্রবণ এলাকা, যেগুলোকে কি করে না, এগুলোকে মানে এই যে একটা প্লেজেন্ট ওয়েদার, এটাকে কিন্তু নষ্ট করে না বা এটাকে কিন্তু ক্ষতি করে না। গাইজ এখানেও এই লাইনটার মধ্যে যে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এই লাইনের মধ্যেও কবি ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, দ্যাট ইজ হোয়াট, এটাকে বলে জাক্সটাপোজিশন। জাক্সটাপোজিশন মানে কোনো কিছু আমরা বলতে পারি কোনো কিছু বৈসাদৃশ্য বা তার একটা আকর্ষণীয় প্রভাব তৈরি করতে কবি কি করেছেন, দুই বা তার ততোধিক জিনিসকে কোনো কিছু পাশাপাশি ব্যবহার করাকে আমরা মানে যে পাশাপাশি ব্যবহার করেছেন, এটাও একটা বাক্যালঙ্কার, কি, জাক্সটাপোজিশন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, মানে স্মোকলেস বলতে আমি বললাম যে যে সেই দিনে যেদিন ধোঁয়াহীন এবং কি তার ওই কোনো কুয়াশাও নেই, সব কিছুই যেন কি করছে, চকচক করছে। এবং গ্লিটারিং বলতে কবি এখানে বোঝাতে চাইছেন যে সেই দিনের আবহাওয়া, মানে এই গ্লিটারিং বলতে যে আবহাওয়াটা স্থির নয়, সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। এরপরে কি বলছে লাইনটা, তাহলে আমরা এখানে আমরা 8টা লাইন পড়ে নিলাম। 8টা লাইন পড়ে আমরা একটা লন্ডনের সম্বন্ধে মোটামুটি একটু ধারণা পেলাম। এবারে কি বলছে, বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ। বলছে সূর্য কখনো তার প্রথম কিরণে এর চেয়ে সুন্দর করেনি। বলছে সূর্য কখনো তার প্রথম কিরণে এর চেয়ে সুন্দর করেনি। তাহলে এখানে কবি কি বলছেন যে এখানে ওই লাইনটার মধ্যে যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ, এখানে কবি কি করেছেন, পার্সনিফাইড করেছেন। এই সূর্যকে একটা মানবিক রূপ দান করে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সূর্য তার আলো শহরকে মানে এর আগে এত ভালোভাবে কিন্তু ক্ষমতা বা তার আলোর যে তাপ এতটা ভালোভাবে প্লাবিত করেনি। এখানেও তিনি সূর্যকে একটা মানবিক রূপ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, দ্যাট ইজ ওয়াই এখানে এটাই বলতে চেয়েছেন। যাই হোক, ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, এর মানে উপত্যকা পাথর বা পাহাড়কে রাঙিয়ে দেয়নি। তাহলে কি বলছে, ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার এই যে প্রথম দ্যুতিতে যেন কি হয়, পাহাড় পর্বত এবং উপত্যকা সবই কি করে, পরিপূর্ণ করে। বলছে নেভার সো আই নেভার ফেল্ট ই কাম সো ডিপ। বলছে কখনো আমি দেখিনি, কখনো অনুভব করিনি এত গভীর প্রশস্তি। কি বলতে চেয়েছেন কবি, কবি যে শান্তি বা প্রশান্তি যে অনুভব করেন, সেই বিষয়ে তিনি তার গভীর অনুভূতির দ্বারা তিনি কি করেছেন, বিস্ময় প্রকাশ করেন। মানে কবি বলতে চাইছেন, মানে তিনি যেভাবে সৌন্দর্য বা তার যে মানে যে শান্তি ভাব যেভাবে অনুভব করেছেন আগে, ঠিক এই রকম আজকের দিনে, মানে যে দিনে কবিতাটা বা যে দিনের সেই অ্যাটমসফিয়ারটা তিনি অনুভব করছেন, তিনি বলছেন যে আমি শান্ত অনুভব অনেক করেছি, কিন্তু এই দিনের মতন আমি কিন্তু শান্ত অনুভব এত করিনি। এখানেও একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, দ্যাট ইজ হোয়াট, হাইপারবোল। আমরা এর আগেও পড়েছি হাইপারবোলটা কি না, কোনো বিষয়ের উপরে জোর দিয়ে তার মানে কি অতিরঞ্জিত করা আর কি, কোনো বিষয়ের উপরে কোনো কিছুকে জোর দিয়ে তাকে অতিরঞ্জিত করা, যেটা এখানে করেছেন। বলছেন কি নেভার ডিড, না সরি, নেভার সো, কি পড়লাম লাইনটা, নেভার, বলছে নেভার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। বলছে কখনো আমি দেখিনি, কখনো অনুভব করিনি এত গভীর প্রশান্তি। এখানেও কোনো জিনিসকে জোর দিয়ে বোঝানো হচ্ছে, দ্যাট ইজ ওয়াই দ্য পোয়েট ইউজড দ্য ফিগার অফ স্পিচ and the hyperbole. The river glideth at his own sweet will. নদীও তার আপন ইচ্ছায় বয়ে চলে, নদীও তার আপন ইচ্ছায় বয়ে চলে। কবি কেন বলেছেন, কারণ এই নদীকে বর্তমান সময় মানে আর্লি মর্নিং সমস্ত, যেরকম আমরা যদি গঙ্গা নদী যাই, সেই নদীর দুপাড়ে আমরা দেখতে পাই অনেক স্টিমার, অনেক নৌকো, অনেক জাহাজ, যেগুলো কি করে আর্লি মর্নিং দুদিকে দাঁড়িয়ে থাকে। তার মানে এই গঙ্গা নদীর জল বা গঙ্গার কথাটা যদি আমি বলি, সেই জল অনবরত বয়ে চলেছে, যেখানে সেই নদীকেও বাধা দেওয়ার মতন কিন্তু
কেউ নেই। ঠিক তেমনি টেমস নদীও সেই সময় সে আপন গতিতে, কবি এটা বোঝাতে চাইছেন যে নদীও সে তার কি করছে, আপন গতিতে বয়ে চলছে, তাকে কেউ বাধা দেওয়ার মতন নেই। সেই সময় কখন, আর্লি মর্নিং, যে সময় কবি ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে এইরকমই একটা প্রাকৃতিক দৃশ্যকে তিনি অনুভব করছেন। এখানে কি বলেছেন কবি, এখানে তিনি পার্সোনিফাইড করেছেন। যে কবি পার্সোনিফাইড কেন, নদীও সে যেন নিজস্ব গতিতে, নিজস্ব ইচ্ছেতে বয়ে চলে। ঠিক একটা মানুষ যেমন তার নিজের ইচ্ছে মতন কাজ করে, বা মানুষ যেমন তার নিজের ইচ্ছে বা মানে নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করে, ঠিক তেমনি এখানে নদীকেও পার্সোনিফাইড করে তিনি কবি বুঝিয়েছেন। এরপরের লাইন কি বলছে, কবি বলছেন, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। বলছে হে ঈশ্বর, ওই বাড়িগুলো মনে হয় ঘুমিয়ে আছে। কবি কেন বলছেন এই কথাগুলো, এখানে ডিয়ার গড বলতে কবি কি বুঝিয়েছেন, কবি আশ্চর্য হয়ে ঈশ্বরের কাছে বলছেন যে দেখো, এত একটা সুন্দর দৃশ্য হয়তো এই লন্ডনবাসী জেগে উঠছে না, বা জেগে উঠে তারা এই সৌন্দর্যকে উপভোগ করছে না। হ্যাঁ, বলছেন যে দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। কবি বলতে চাইছেন বাড়ি তো কোনো সময় ঘুমায় না, বাট কবি বলতে চাইছেন এই বাড়ির মধ্যে সমস্ত মানুষজন মনে হয় ঘুমন্ত অবস্থায় রয়েছে। কবি কেন বলছেন, বিকজ হি ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দি অ্যাটমসফিয়ার, ইউনো। এই লাইনের মধ্যে আবার বলছেন, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। এইখানে কবি বলেছেন হে ঈশ্বর, এই বাড়িগুলো মনে হয় ঘুমিয়ে আছে। কবি এখানেও একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছেন লাইনের মধ্যে, দ্যাট ইজ হোয়াট, অ্যাপোস্ট্রফি। আমি বলেছিলাম যে কোনো এখানে কাউকে নির্দিষ্ট করে না বলে তিনি কিন্তু সেই মৃত বা কোনো আননোন অজানা ব্যক্তিকে যদি সম্বোধন করে বলা হয়, তাহলে সেখানে আমরা সেটাকে কি বলবো, অ্যাপোস্ট্রফি। কেন ইউজ করেছেন আমি এর আগেও বললাম যে কবি এই কবিতার লাইনগুলোতে বিভিন্ন বাক্যালঙ্কার ব্যবহার করার কারণ হচ্ছে যাতে কবিতাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় রিডারদের কাছে, তার জন্য কিন্তু কবিরা এই বাক্যালঙ্কার ব্যবহার করে থাকেন। পরের লাইন কি বলছেন, পরের লাইন বলছেন, and all that mighty herd is lying still। আর শহরের ওই সাহসী হৃদয় এখনো নিদ্রামগ্ন। কবি কি বলতে চাইছেন, বলছেন যে শহরের প্রায়শই কার্যকলাপে সবাই কি আছে, ব্যস্ত থাকে, এখন নীরব এবং শান্ত হিসেবে চিত্রিত করা হয়েছে। দেহের হৃদয় বলছে যে সমস্ত মানুষ যেন কি থাকে, সমস্ত মানুষ ব্যস্ত থাকে, সারাদিন কাজে, নানা কাজে ব্যস্ত থাকে। তাহলে কবি কি বলছেন, লাস্ট লাইন, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। আর এই সাহসী হৃদয় এখনো নিদ্রামগ্ন। এই সাহসী হৃদয় বলতে এই লন্ডনবাসীর কথা বলা হয়েছে, যারা এখনো কি রয়েছে, নিদ্রায় মগ্ন রয়েছে। এখানেও কবি একটা অক্সিমরন, একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, যেটা বিপরীত অলঙ্কার হিসেবে ব্যবহার হয়েছে। কেন, কারণ আমরা জানি যে শক্তিশালী হৃদয় সবসময় কি থাকে, সক্রিয় হয়, কিন্তু এই ক্ষেত্রে এই শক্তিশালী হৃদয়ও কি হচ্ছে, নিদ্রায় মগ্ন, যার জন্য এখানে একটা বিপরীত ভাব প্রকাশ হচ্ছে, যার জন্য কবি এখানে এইরকমই একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, দ্যাট ইজ হোয়াট, অক্সিমরন। গাইজ, আমরা পুরো কবিতা অ্যানালাইজ করলাম। এই কবিতার মাধ্যমে আমরা বিভিন্ন ফিগার অফ স্পিচ আলোচনা করলাম এবং কবিতার ডিটেলসে পড়লাম। যদি আমরা একদম এক লাইনে দু লাইনে বলি, এখানে কবি একটা লন্ডনের একটা প্রাকৃতিক দৃশ্যকে রিডারদের কাছে তুলে ধরেছেন, যে এই সৌন্দর্য মনে হয় বিশ্বের মধ্যে আর কোথাও এরকমই সৌন্দর্য থাকতে পারে না। মানে তিনি যে মুহূর্তে এই সৌন্দর্যকে অনুভব করেছেন এবং লন্ডনবাসীর কাছে জানাতে চাইছেন যে যাতে তারাও এইরকমই, হয়তো অনেকে চলে যায় এই সৌন্দর্য অনুভব না করে, অনেকেই এর সৌন্দর্য অনুভব না করে চলে যায়, হয়তো এমনি দেখে এর সৌন্দর্য তারা চলে যায়, বাট এই যে সৌন্দর্য অনুভব করা তারা হয়তো সেটা করে না। আচ্ছা, তো এই হলো এর একটা ব্যাপার, যার প্রাকৃতিক দৃশ্যকে কবি তুলে ধরেছেন সামনে আমাদের। আচ্ছা, এখানে আমি প্রথমেই একটু বলেছিলাম কি, যে কবি একটা ছন্দ ব্যবহার করেছেন এই কবিতায়, দ্যাট ইজ হোয়াট, আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটার কথার অর্থ হলো, এখানে
আমরা বলতে পারি যে একটা আমরা জানি যে এই কবিতাটা এটা কবিতা নয়, এটা একটা গান, লিরিক্যাল ব্যালাড, এটা একটা পালা গান, যদি আমরা বলি পালা গান। এই পালা গান, এটার এই যে আয়ামিক পেন্টামিটার, এর উচ্চারণটা কি হবে? ডাডাম ডাডাম ডাডাম। মানে আমরা যদি এই যে লাইনগুলোকে 5টা ভাবে সিলেবল করি, যেরকম ধরো এই যে বললাম ডাডাম 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 ডাডাম, মানে এটা কিরকম হবে? আ সাইড, সোটা, চিং ইন, এরকম করে আমাদেরকে ভাঙতে হবে লাইনগুলো। মানে এই আয়ামিক পেন্টামিটার এটাই বোঝাতে চাইছে যে লাইনগুলোর উচ্চারণ কিন্তু এইরকমই হবে। আমরা উচ্চারণ করলাম ডাডাম ডাডাম ডাডাম। এখানে আবার আর্থ হ্যাজ নট এনি থিং টু শো মোর ফেয়ার, এইভাবে কিন্তু একটা রিদম কিন্তু এখানে তৈরি হয়। যাই হোক, আই হোপ ইউ আন্ডারস্টুড। তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ। পেস।